আসসালামু আলাইকুম এভরিওয়ান, চেনা হচ্ছে না ভালোবাসা গল্পের ৩৫ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আবরার চোখ ঘুরিয়ে জিয়ার দিকে নেয়। বল, আর কে কে জড়িত? জিয়া বলে, মিসেস আমেনা বেগম আর মেলিসা। মেলিসার থেকে ঠিকানা নিয়েছি আর আমেনা বেগমের থেকে কিনে নিয়েছি ১ কোটি টাকার বিনিময়ে। আবরার বর্গীয় শব্দ করে। এরকম কিছু একটা হবে সেটা আগে থেকে আন্দাজ করতে পেরেছে। তাই ওই দিন আনার সামনে কিছু জিজ্ঞেস করিনি। মায়ের প্রতি ঘৃণা জন্মাক সেটাও আবরার চায় না। মায়ের এত বড় প্রতারণা মেয়ে নিতে পারবে না। বাপের সাথে হওয়া কাহিনী শোনার পর কিছুটা চিন্তিত ভুগছে। এখন যদি জানতে পারে তাকে ১ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, তাহলে কি করবে সে, সেটা হয়তো আবরার ভেবে পাচ্ছে না। লোভ লালসা মানুষকে মনুষ্যত্বহীন করে তোলে। আবরার উঠে দাঁড়ায়। ক্লান্ত শরীর আরও ক্লান্ত হয়ে পড়েছে জিয়ার উত্তর শুনে। মাও এমন হতে পারে, সেটা আমেনা বেগমকে না জানলে সে বুঝতেই পারত না। সন্তানের খুশির জন্য বাবা মা সব ত্যাগ করে, আর আমেনা বেগম তার বেলায় নিজের শান্তি আর সুখ খুঁজে নিজের ভালো থাকার জন্য সন্তানকে বলির পাঠা বানিয়েছে। কথাগুলো ভাবছে আবরার দৃঢ় পায়ে উঠে দাঁড়ায়। দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে আসবে এই মুহূর্তে রাতুল দাঁড়িয়ে পড়ে। দাঁড়া, জিয়া বাবুকে একখানা কথা বলে আসি। কথাটা বলে অত্র পায়ে জিয়ার মুখের সামনে ঝুঁকে পড়ে মিনমিনে সুরে বলে, জিয়া বাবু সোনা বেবি লারি ভুরি আই লাভ ইউ। সাথে ২ ঠোঁট উঁচু করে ফ্লাইং কিস করে। আবরার সেই দিকে একবার চোখ রেখে বের হয়ে আসে। জিয়াকে বাঁচিয়ে রাখতে হবে, যা মরা হয়েছে যথেষ্ট, এই মুহূর্তে আর কিছু করার দরকার নেই। আদেশের সুরে কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, বড় বড় পা ফেলে উপরে চলে আসে। আনায়ার খোঁজ নিতে হবে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে অন্ধকারের রুমটা আলোকিত করে তোলে। চোখ যায় বিছানায় মাঝখানে জোরসোরো হয়ে শুয়ে থাকা আনায়ার দিকে। মেয়েটা এখনো ওঠেনি। গায়ে জড়ানো পাতলা কাঁথাটা শরীরের প্রত্যেকটা ভাঁজ দেখা যাচ্ছে। আবরার সেই দিকে তাকিয়ে ঢোক গিলে এগিয়ে যায়, মাথার পাশে বসে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রেয়সীর মুখ্যপানে। একটা মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হল পরিবার, স্বামী। সেইখানে এই মেয়েটা ২ জায়গায় অবহেলিত। মা নামের কালসাপের পেটে তার জন্ম, আর আমি নামক নিকৃষ্ট স্বামী। ভালোবেসে বিয়ে করেও নিজের ক্যারিয়ারের উদ্দেশ্য পা বাড়িয়ে দিয়েছি দূর অজানার গন্তব্য। বছরের পর বছর দূরে থেকেছি, অবহেলা ছুঁড়ে ফেলে দিয়েছি। এই নিষ্পাপ মেয়েটার সাথে অনেক অন্যায় করেছি আমি। এই অন্যায়ের কোনো মাফ নেই হয়তো। কথাগুলো ভাবতে ভাবতে আবরারের লাল চক্ষু থেকে এক ফোঁটা গরম পানি টুপ করে আনায়ার নাকের উপর পড়ে। আবরার ঝুঁকে প্রয়সীর ললাটে গম্ভীর চুম্বন এঁকে দেয়। ধীরে ধীরে মুখ তুলে আনায়া শুকনো ফ্যাকাশে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘুমের ঘরে এরকম হওয়া ধর্ফ হয়ে উঠেছে আনায়া। ঠোঁটের তীব্র ব্যথায় অনুভব করতে চোখ যায় আবরারের দিকে। এত বড় চোখ দুটা খুলে মার্বেলের আকার করে ফেলেছে। শরীরের সমস্ত শক্তিতে আবরারের সরানোর চেষ্টা করে। বলিষ্ঠ দেহের মানুষের কাছে সে নির্ঘাত পুঁটি মাছ। আবরার দীর্ঘ সময় গভীর চুম্বন শেষ করে মুখ তুলে তাকায়। আনায় কটমট করে তাকানো দেখে টুট উল্টে দেয়। আমার কি দোষ, নিজেই তো কাপড় ছাড়া ঘুমিয়ে আছো, আর এই ছোট দেহটা আমাকে টেনে এইখানে এনেছে। আনায়া বলে, চুপ করুন নির্লজ্জ পুরুষ, বেহায়াপনা করবেন না একদম। কাল সারা রাত ঘুমোতে দেননি, এখন তো শান্তিতে দেন, আল্লাহ দোহাই লাগে। আবরার ঠোঁট বাঁকিয়ে মুচকে হাসে। শান্তি কি? শান্তি কাকে বলে? শান্তি দিয়ে কি করে মানুষ? আনায়া মাথা থেকে পা পর্যন্ত কারামুড়ি দিয়ে শুয়ে পড়ে। আবরার সেই দিকে তাকিয়ে গলা উঁচু করে বলে, উঠে ফ্রেশ হয়ে তৈরি হও, বাংলাদেশে ফিরতে হবে। বাকি ঘুমটা বিমানে ঘুমিয়ে শুধু আসলে তুলে ফেলব। আবরারের কথায় আনায়া মুচকে হেসে উঠে পড়ে। পাশ থেকে আবরারের একটা শার্ট গায়ে জড়িয়ে নেয়। দৃঢ় পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ছাদের এক পাশে উদাস মনে বসে আছে মারিয়া। ঘন কুয়াশা ঢাকা চারপাশ। আকাশটা ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। গত ২ দিন যাবৎ ঠিক করে রোদ উঠছে না। দুপুর হয়ে গেলেও মনে হয় সকাল ৭টা। মারিয়ার গায়ে চাদরটা আর একটু আষ্টে পিষ্টে জড়িয়ে দিয়েছে শরীরের সাথে। পা থেকে মাথা পর্যন্ত সারাটা ঢেকে বসে আছে। ঠোঁট মুখ শুকিয়ে কাঠ হয়ে আছে। দিন বেদিন চেহারা লাবণ্য কমে যাচ্ছে, সেই দিকে তার কোনো লক্ষ্যই নেই। মনের শান্তি নেই। বাহিরে সৌন্দর্য দিয়ে কী করবে? মনের শান্তি থাকলে সব কিছুই ভালো লাগে। গত ২ দিন যাবৎ ইয়ামিনকে কল দিবে করেও দেয় না। তার অবহেলার কোনো মতোই মেনে নিতে পারছে না মারিয়া। প্রতিটি ক্ষণে ক্ষণে তার কথাই মনে পড়ে। মায়া লাগিয়ে দূরে সরে যাচ্ছে। মারিয়া ফোনটা তুলে ইয়ামিনের ফোনে কল দিবে করছে। নাম্বার টাচ করবে করছে না। কয়েকবার হাত সরিয়ে এনেছে। প্রায় ১৫ থেকে ৩০ এরকম করার পর কাঁপা কাঁপা হাতে কল দিয়েছে। ফোনের রিং হচ্ছে আর মারিয়া বুকে ধুকবুক বেড়ে চলেছে। কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করে। মারিয়া নীরব হয়ে বসে আছে, কথা বলছে না। অপর পাশ থেকে কথার আওয়াজ আসছে না। প্রায় কয়েক মিনিট এরকম থাকার পর ফুপিয়ে উঠে মারিয়া। নিজেকে আর সামলে রাখতে পারেনি। মারিয়া ফুপানোর আওয়াজ পেয়ে ইয়ামিন গভীর কণ্ঠে বলি ছাড়ে, কান্নার শব্দ শোনানোর জন্য কল দিয়েছ? মারিয়া চোখে পানি মুছে নিয়ে ভাঙা কণ্ঠে বলে, এরকম কেন করছেন ইয়ামিন? ভালোবাসা শেষ আমার প্রতি? আমি দুর্বল হয়ে পড়েছি সেই জন্য এরকম অবহেলা করছো? খানিকক্ষণ নীরব থেকে ইয়ামিন গম্ভীর কণ্ঠে বলে, আমার ভালোবাসা বিন্দু পরিমাণ খাচ্ছিল না, কিন্তু তোমার মতো মেয়ে আমার জীবনে দরকার নেই।
তুমি তোমার রাস্তা দেখো, আমাকে এভাবে কল দিয়ে বিরক্ত করবে না আশা করি। ইয়ামিন ফোন কেটে দিতে চাইলে হস্তসুরে মারিয়া বলে, ইয়ামিন কাটবে না, আমার কথা শেষ হয়নি। কি ভুল করেছি আমি বলবে তো? ভুল শুধরানোর একটা সুযোগ কি আমার জন্য প্রাপ্য হয় না? বলো, একবার কি সুযোগ দেওয়া যায় না? সব ভুলের সুযোগ দিতে পারবো, কিন্তু বন্ধুত্ব নষ্ট করতে আসা ব্যক্তিকে আমি কখনো ক্ষমা করব না। মারিয়া তখনই বুঝতে পেরেছে তার ভুলটা কোথায়। ততক্ষণে রেগে কথা বলা যে এরকম পরিস্থিতিতে ফেলবে তা সে বুঝতে পারেনি। মারিয়া মাথার পিছনে জোরে গাঁটটা মেরে ভাঙা কণ্ঠে বলে ছাড়ে, প্লিজ আমাকে মাফ করে দাও, তোমার বন্ধুত্ব ভাঙার জন্য আমি এরকমভাবে বলিনি। তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যদি মাফ করতে না চাও আমি রাতুল ভাইয়ের কাছে মাফ চাইবো, তাও তুমি দূরে সরে যেও না প্লিজ, এইবারের মতো মাফ করে দাও। মারিয়ার কথা একটু নরম হলো ইয়ামিন। ঠিক আছে, মাফ করলাম, কাল বাংলাদেশে ফিরছি, পরশু দেখা হবে বলেই কল কেটে মুচকি হাসি ইয়ামিন। মারিয়া খুশিতে লাফিয়ে ওঠে, এতদিন পর সব ঠিক হয়েছে। ইয়ামিনের চিন্তায় নাওয়া খাওয়া সব ভুলেই বসেছে। চিন্তায় ফর্সা মুখশ্রী কালচে রং ধারণ করেছে। কাল পরশু দেখা হবে, এই 2 দিনে আগের রং ফিরিয়ে আনতে হবে। সচিবের উদ্দেশ্য ছাদ থেকে লাফিয়ে নেমে আসে। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী পার্ট এই চ্যানেলে দিব। আর যে আমার আরেকটা গল্প আছে সেই গল্পটাও এই চ্যানেলে দিব। ধন্যবাদ।